আমাদের আজকের ভিডিও হতে চলেছে একটু অন্যরকম। আজ আমাদের দুর্গাপুর আম্বেদকর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল মহর্ষি গুরুচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী। যদিও গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন 8ই মার্চ পালন করা হয়, তবে এই দিন বিশেষ কিছু অসুবিধার কারণে এই অনুষ্ঠানটা আমরা করেছিলাম 29শে মার্চ। জয় ভীম, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজ 29 তারিখ, 29শে মার্চ 2026। আজ আমরা এই মুহূর্তে দুর্গাপুর আম্বেদকর ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সদস্য ছাত্রছাত্রীবৃন্দ এক জায়গায় উপস্থিত হয়েছেই। তার কারণ হচ্ছে আজ আমরা উদযাপন করতে চলেছি গুরুচাঁদ জয়ন্তী। হ্যাঁ, গুরুচাঁদ জয়ন্তী হচ্ছে এই মাসের 8 তারিখে, অর্থাৎ 8ই মার্চ গুরুচাঁদ জয়ন্তী সাধারণত পালিত হয়, বা গুরুচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী হচ্ছে 8ই মার্চ। কিন্তু একটা বিশেষ কারণে আমরা 8ই মার্চ এই দিনটাকে উদযাপন করতে পারিনি, তাই আমরা আজ 29শে মার্চ এই দিনটা উদযাপন করছি। আজ গুরুচাঁদ ঠাকুরের 181তম জন্মজয়ন্তী, আর আজ আমরা সারা দিন ব্যাপী গুরুচাঁদ ঠাকুরের বিভিন্ন কথা, বিভিন্ন অনুষ্ঠান আমরা উদযাপন করব, এবং সেগুলোই আমরা আপনাদের সঙ্গে এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে শেয়ার করে নেব। আজ এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিল আমাদের এই সোসাইটির সদস্য তথা আমাদের কোচিংয়ের ছাত্র মনোজ মিস্ত্রি, এবং আজকের সভার সভাপতি ছিলেন আমাদের সোসাইটির প্রবীণ সদস্য শ্রী প্রফুল্ল শিকদার মহাশয়। অনুষ্ঠানের শুরুতেই গুরুচাঁদ ঠাকুরের চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন আজকের সভার সভাপতি, এবং এরপর ধীরে ধীরে সমস্ত সদস্যরাও ঠাকুরকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানালেন। এরপর হরিবন্দনার মাধ্যমে শুরু হলো আমাদের আজকের মূল অনুষ্ঠান। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্য ভাবামতি প্রেমানন্দ একবার হরি হরি বলো, হরি বলো। আমাদের আজকের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল গুরুচাঁদ ঠাকুরের জীবনাদর্শ। তিনি আমাদের এই পিছিয়ে রাখা সমাজের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছিলেন, এবং তার কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরা। প্রথমেই আমাদের কোচিংয়ের এক ছাত্রী ঐন্দ্রিলা ভক্তর গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আজ আমরা এখানে সমবেত হয়েছি দলিত জাগরণের অগ্রদূত শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মদিবস পালন করার মধ্যে দিয়ে তাকে স্মরণ করার জন্য। ইতিমধ্যে সকলে বলেছেন 13ই মার্চ দিনটি পেরিয়ে যাবার কোনো কারণবশত এটি আজকে হচ্ছে, যার জন্য এই সভা। 1846 সালের 13ই মার্চ এবং বাংলার 1253 সালের 1 চৈত্র ফাল্গুনী পূর্ণিমায় ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার ওরাকান্দির আমভিটায় গুরুচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেন। তার ছোটবেলায় শিক্ষার্জন করা সম্ভব হয় পার্শ্ববর্তী গ্রামের বিভিন্ন পাঠশালায়। গুরুচাঁদ ঠাকুর আরবি, ফার্সি সহ প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। নিকটবর্তী কোথাও উচ্চ শিক্ষায়তন না থাকায় তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। অনেক শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেছেন। মাতা শান্তিদেবীর ইচ্ছায় পরবর্তীতে মাত্র 12 বছর বয়সে সাতবেরিয়া গ্রামের রামকৃষ্ণ বিশ্বাসের শৈশব উত্তীর্ণা রূপবতী ও বুদ্ধিমতী কন্যা সত্যভামার সঙ্গে গুরুচাঁদ ঠাকুর বিবাহ সম্পন্ন হয়। ধর্মীয় জীবনযাপনের মাধ্যমে তিনি সমাজ ভাবনায় আত্মনিবেদন করলেন। পিতার মতো দেশ দেশান্তর ঘুরলেন। সমাজের অগ্রগতির প্রতিবন্ধকতাগুলিকে পর্যবেক্ষণ করলেন। হরিভক্তদের উদ্দেশ্যে বললেন, মোর পিতা হরিচাঁদ গেছে বলে মোরে, বিদ্যা শিক্ষা স্বজাতিকে দিতে ঘরে ঘরে। আর সেই কথা মাথায় রেখেই 1881 সালের খুলনা জেলার দত্তভাঙ্গা গ্রামে ঈশ্বর গাইনের বাসভবনে তার পিতার শ্রদ্ধানুষ্ঠানে আয়োজিত নমশূদ্র মহাসম্মেলনে গুরুচাঁদ ঠাকুর বললেন, সবার আগে প্রয়োজন সার্বজনীন শিক্ষা। দলিত পতিত সমাজের দাসত্ব মুক্তির একমাত্র উপায় হলো শিক্ষা গ্রহণ করা। ব্রাহ্মণ সমাজের চিরাচরিত ধর্মীয় অনুশাসন ও কুসংস্কারের ভয় দেখিয়ে তারা দলিত শ্রেণীর মানুষকে পিছিয়ে রাখে। তারা চেয়েছিল দলিত সমাজের মানুষ যাতে সবসময় তাদের পায়ের তলায় থাকে, তারা যাতে কোনোদিনও সমাজে মাথা উঁচু করে বাঁচতে না পারে। সুদীর্ঘকাল থেকে চলে আসা এই চক্রান্তের বিরোধিতাই করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। তিনি বলেছিলেন, বিদ্যা ছাড়া এ জাতির দুঃখ নাহি যাবে, গ্রামে গ্রামে পাঠশালা করো তাই সবে। বিদ্যা ছাড়া কথা নাই, বিদ্যা করো সার, বিদ্যা ধর্ম বিদ্যা কর্ম অন্য সব ছাড়। সবাকারে বলি আমি, মানো যদি মোরে, অবিদ্যার পুত্র যেন নাহি থাকে ঘরে। তিনি পুত্রদের পাশাপাশি মেয়েদেরও শিক্ষার্জনের কথা বলেছিলেন, কারণ মেয়েদের সমাজে এগিয়ে আসা খুব প্রয়োজন ছিল।
এরপর ধর্মচর্চা ও সেবামূলক কর্ম নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাপটিস্ট মিশনারির পক্ষ থেকে ডক্টর C.S. মির সাহেব ভারতে আসলেন। পূর্ব বাংলার বিভিন্ন জেলার সেবামূলক কাজে তিনি নিজেকে নিয়োজিত করলেন। ফরিদপুরে তার আগমনের কথা জানতে পেরে গুরুচাঁদ ঠাকুর তাকে আমন্ত্রণ জানায় ঠাকুর বাড়িতে। গুরুচাঁদের আতিথেয়তা ও আপ্যায়নে মীর সাহেব মুগ্ধ হলেন। 1906 সালে এই দুই ব্যক্তির মিলন ঘটল এবং ডক্টর মীর সাহেবের সহযোগিতায় ও গুরুচাঁদ ঠাকুরের উদ্যোগে বিভিন্ন স্থানে উচ্চ বিদ্যালয় সহ ছাত্রাবাস, চিকিৎসালয়, বিধবা আশ্রম ও বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। গুরুচাঁদ ঠাকুর পরবর্তীতে উপলব্ধি করেছিলেন শুধুমাত্র চাকরি পেলেই চলবে না, সমাজকে নমশূদ্র সমাজের জাতীয় চেতনা উদ্বুদ্ধ করা বিশেষ প্রয়োজন। গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে গ্রামে গ্রামে সংখ্যাধিক পাঠশালা বা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, কিন্তু প্রয়োজন ছিল উচ্চ ইংরেজি বিদ্যালয়, কারণ ইংরেজি না শিখলে তারা সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না, আর তাছাড়া প্রতিযোগিতায় তারা উত্তীর্ণ হতে পারবে না। পাশের ঘিতকান্দি গ্রামের কায়স্থ সমাজের ধনবান ব্যবসায়ী গিরিশচন্দ্র বসু একদিন গুরুচাঁদকে প্রতিশ্রুতি দিলেন একটি উচ্চ ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করে মানুষের সেবা করবেন, কিন্তু তার জাতির মানুষের কঠোর আপত্তিতে তিনি তার প্রতিশ্রুতি সেদিন রক্ষা করতে পারেন। গুরুচাঁদ ঠাকুর নিজেই দুঃখে উদ্যোগ নিলেন ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠার। গ্রামের মানুষের আগ্রহে ও সহায়তায় 1908 সালে ওরাকান্দি গ্রামে ঠাকুর পরিবারের জমিতেই এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেই সময়কার নমশূদ্রদের অর্থাৎ আমাদের সকলকে চণ্ডাল বলে অভিহিত করা হতো। সরকারি নথিপত্রেও এই পরিচয়কে লিপিবদ্ধ করা হয়। গুরুচাঁদ ঠাকুরের মুখ্য দাবি ছিল বা উদ্দেশ্য ছিল এই নমশূদ্র সম্প্রদায়ের চণ্ডাল নাম খারিজ করা এবং সকল প্রকার সরকারি খতিয়ানে শুধুমাত্র নমশূদ্র নামই যাতে ব্যবহৃত হয় সেই চেষ্টাই তিনি করেছিলেন। ডক্টর মীর সাহেব ও গুরুচাঁদ ঠাকুর সকল প্রকার চেষ্টা ও সহযোগিতায় এই আন্দোলন সফল হয়। নমশূদ্রদের উদ্দেশ্যে মুকুন্দ বিহারী মল্লিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তিনি নমশূদ্রদের উদ্দেশ্যে 1915 সালে প্রতিষ্ঠিত করেছিলেন অল বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন। এই সংগঠনের উদ্যোগে 1924 সালের মার্চ মাসে খুলনা শহরে করোনেশন হল বা টাউন হলে অনুষ্ঠিত হয়েছিল বঙ্গীয় নমশূদ্র মহাসম্মেলন। এই সম্মেলনের সভাপতিত্ব গ্রহণ করেছিলেন রাজশ্রী গুরুচাঁদ ঠাকুর। সকল জেলার নমশূদ্রদের উপস্থিতি সভাকে সার্থক করে তোলে। আমাদের নমশূদ্রদের জন্য গুরুচাঁদ ঠাকুর বহু প্রকার লড়াই করে গেছেন। শুধুমাত্র যে শিক্ষা তা নয়, সমাজে আমাদের আত্মমর্যাদা এবং সম্মান নিয়ে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি সেই চেষ্টা তিনি বারংবার চালিয়ে গেছেন। পিছিয়ে রাখা তপশিলি জাতিকে যিনি বারংবার রাজা হওয়ার কথা বলেছেন, তিনি তাদের উদ্দেশ্যে বলেন, রাজা যদি হতে চাও ধরো রাজভাব, ভাব অনুযায়ী আসে ভাবের সভা। জীবনের অন্তিম লগ্নে তিনি দেখে গেলেন তার সুযোগ্য সন্তান সন্ততিরা সসম্মানে রাজসভায় প্রবেশ করেছেন। দুঃখের বিষয় হলো মন্ত্রীর আসনে কাউকে দেখে যেতে পারলেন না। তার লোকান্তরিত হওয়ার কয়েকদিন বাদেই সমাজসেবী মুকুন্দ বিহারী মল্লিক নমশূদ্র সম্প্রদায়ের প্রথম মন্ত্রী হিসেবে ফজলুল হকের মন্ত্রিসভায় শপথ গ্রহণ করলেন। সমবায় ও ঋণ সালিসি বিভাগের দায়িত্বপ্রাপ্ত হলেন তিনি। বয়সের ভারে গুরুচাঁদ ঠাকুর ক্রমশ অসুস্থ হয়ে যেতে থাকেন। এই অবস্থাতেও তিনি বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে সভা সমাবেশে উপস্থিত থেকে অনগ্রসর জাতির উন্নয়নে পথ নির্দেশ দান করেছেন। তাতে শরীর আরো ভেঙে পড়ে তার। 1343 সালের 14ই ফাল্গুন এবং ইংরেজির 1937 সালের 26শে ফেব্রুয়ারি শুক্রবার 90 বছর বয়সে দলিত জাগরণের পথিকৃৎ প্রাতঃস্মরণীয় মহামানব গুরুচাঁদ ঠাকুর ইহ জগৎ থেকে চিরবিদায় নেন। কি অদ্ভুত তাই না? যে মহান ব্যক্তি জীবনে নিজের কথা ভাবার সময়ই পেলেন না, তিনি শুধুমাত্র তার সমাজের মানুষ কিভাবে মাথা উঁচু করে মর্যাদা সহকারে বাঁচবে তিনি সেই চেষ্টাই করে গেলেন। তার এই সকল প্রকার কাজ সফল হওয়া খুব একটা সহজ ছিল না। ব্রাহ্মণদের চক্রান্তে তাকে 13 বছর এক ঘরে করে রাখা হয়। তারা চেয়েছিল দলিত সমাজ বা নমশূদ্র সমাজের মানুষ যদি শিক্ষা অর্জন করে তাদের মুখোমুখি হয় তাহলে তাদের বিপদ। কিন্তু তাও গুরুচাঁদ ঠাকুর থেমে থাকেননি, আর সেই জন্যই হয়তো আজ আমরা যতটুকু যা অধিকার পেয়েছি শুধুমাত্র তার জন্য। নমস্কার। আমাদের পরবর্তী বক্তা ছিলেন মিঠু বিশ্বাস মহাশয়া। আমরা গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে অনেক কিছু কম বেশি জানতে পারলাম। একটু ভারাক্রান্ত হয়ে গেলাম এখানে এসে। গুরুচাঁদ ঠাকুর আমাদের কাছে মুক্তির বারিধি রূপে পরিচিত। তিনি আমাদের পথপ্রদর্শক, আমাদের কাণ্ডারি।
তিনি যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ নিয়ে চলার চেষ্টা করেছিলেন, সেটা আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। আমরা কতটা নিতে পেরেছি জানি না, তো ভারাক্রান্ত হয়ে গেলাম এই কারণেই বলছি। আমরা তো বেশ কিছুদিন গুরুচাঁদ ঠাকুরের দেখেছি। এই মুক্তিবারিধি গুরুচাঁদ ঠাকুর আমাদের দেশকে স্বাধীনতার সংগ্রামীতে অংশগ্রহণ করে দেশকে যে আমরা মুক্ত করেছিলাম, যে আন্দোলন করেছিলাম, সেখানে গুরুচাঁদ ঠাকুর কিভাবে আমাদের মুক্ত করতে চেয়েছিলেন সেটা আমরা আজকে একটু জানার চেষ্টা করব। আর সেটা জানার চেষ্টা করতে গিয়ে সেখানে তিনি বলেছিলেন আমাদের ভাবা উচিত, ভাবা দরকার। ভারাক্রান্ত হলাম। আমার শ্রদ্ধেয় কাকু জগদীশ কাকু বলে গেলেন আমাদেরও ভাবার কথা। আসলে আমরা যারা জন্মেছি মরে তো যাবই, চিরদিন কেউ থাকবো না। তো এসেছি পৃথিবীতে যে যতটুকু পারি, যেভাবে জাতির জন্য, সমাজের জন্য, দেশের জন্য যতটুকু করতে পারি বোধহয় করা উচিত। যদি কিছু নাও করতে পারি ভাবা উচিত। তাই গুরুচাঁদ ঠাকুর তো চলে গেছেন অনেক দিন আগে, প্রফুল্ল কাকু, জগদীশ কাকু, ওনারাও হয়তো বা চলে যাবেন, কারণ সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। সবাই লাইনে দাঁড়িয়ে আছি, ওনারা আমাদের থেকে একটু আগে, আমরা একটু পেছনে। তো কাকু যেটা বললেন ভাবা উচিত, সত্যি আমাদের ভাবা উচিত, বলে বোঝানো যাবে না। নিজের রক্ত যদি টকবক করে না ফোটে, পাশের থেকে কেউ সেখানে আগুন ধরিয়ে টকবক করে ফোটাতে পারে না। আমাদের একটু ফোটানো উচিত বোধ হয়। তো এই যে গুরুচাঁদ ঠাকুর আমাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি, এটা আমরা কম বেশি সবাই জানি। কেন করেননি তিনি বলেছিলেন ভাববার কথা। ওই যে আমাদের ভাবতে হবে। 1905 সালে 16ই অক্টোবর বড়লাট লর্ড কার্জন বঙ্গভঙ্গ আইন কার্যকরী করেছিলেন। তখন সারা বঙ্গদেশে এই বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সাড়া পড়ে যায় এবং এই আন্দোলনের দিকে দিকে যখন ছড়িয়ে পড়ে, ফরিদপুর জেলাতে এই আন্দোলনের নেতৃত্ব নিয়েছিলেন অম্বিকাচরণ মজুমদার মহাশয়। ওনারা তো খুব বুদ্ধি ধরেন, খুব চালাক, তাকেই খুঁজে বেড়ান। একজনাকে ধরলে ওই কান টানলে মাথা আসে, এই বুদ্ধি তারা প্রয়োগ করেন, যেটা আমরা এখনো শিখে পারিনি। আমাদের মাথা ধরে টানলেও আমরা সেখানে যাই না, কান তো অনেক দূরের কথা। তো উনি দেখেছিলেন যে এই আন্দোলনকে যদি আরো বেশি মজবুত করতে হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠ যারা রয়েছে, সংখ্যাগরিষ্ঠ কারা? আমরা কারা? আমরা পতিত, অবহেলিত, নির্যাতিত, পিছিয়ে পড়া সেই দলিত সম্প্রদায়। সেই সংখ্যাগরিষ্ঠ মানুষকে যদি একত্রিত করা যেতে পারে, তাহলে আন্দোলন অনেক বড় রূপ নেবে। তাহলে কান টানতে হবে, মাথা এসে যাবে। তাদের তিনি জড়ো করলেন, দলিত, পতিত, নির্যাতিত, অবহেলিত সমাজের সব মানুষদের তিনি একত্রিত করলেন এবং তাদের নিয়ে তিনি কি করলেন, খবর নিলেন যে মাথাটা তাহলে কে? জানতে পারলেন মাথা হলেন গুরুচাঁদ ঠাকুর। সরাসরি গেলেন না তার সঙ্গে দেখা করতে, সাক্ষাৎ করতে। তিনি ডাকলেন সেই সমস্ত পিছিয়ে পড়া মানুষদের এবং তিনি ধৃতকান্দির একটা মিটিং করলেন বা জনসভা করেছিলেন। সেখানে এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে তিনি যে সভা করলেন, সেখানে গিয়ে তিনি ব্রিটিশ বিরোধী এমন বক্তব্য তুললেন যে তাদের রক্ত সব যারা শুনছিল, সেই সবাই ছিল, সব রক্ত টকবক করতে শুরু করলো এবং বলছে যে তোমরা গিয়ে তোমাদের নেতা গুরুচাঁদ ঠাকুরকে বলো যে আমরা যদি এই আমাদের দেশ থেকে ইংরেজদের বিতাড়িত করতে পারি, তাহলে স্বাধীনতা পাবো এবং আমাদের দেশ মুক্ত হবে। আসলে আমাদের তো শিক্ষার আলো নেই। তো যাই হোক, বুঝেছি আমরা। বোঝার পরে তারা গুরুচাঁদ ঠাকুরের কাছে চলে গেছে। একদিন সবাই মিলে জড়সড় হয়ে উড়াকান্দি ঠাকুর বাড়িতে গিয়ে বন্দে মাতরম ধ্বনি দিয়ে বুঝে এসেছে যে না, আমাদের ইংরেজদের এদেশ থেকে তাড়াতে হবে। গুরুচাঁদ ঠাকুর, রাজর্ষি বা মহর্ষি গুরুচাঁদ এসে হুঙ্কার দিয়ে বললেন, বোকা তোমরা,
কাকে দাঁড়াতে চাইছো? নিজের আভ্যন্তরীণ যেখানে স্বাধীনতা নেই, ইংরেজদের দাঁড়িয়ে কি তোমাদের সেই স্বাধীনতা আসতে পারে? সেই স্বাধীনতা অর্জন করে কাদের লাভ হতে পারে? যে দেশের মানুষ, আমরা নিজেরাই তো জানি, দেখবেন আমাদের ঘর সংসারে সবাই কি স্বাধীন থাকতে পারি? নিজের পরিবারে একজন তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকে, কেউ কেউ আমরা বাড়ির মালিক, কেউ চাকর, কেউ অযাচিতের মতো বাড়িতে থাকি, এটাও তো স্বাভাবিক কথা। তাহলে গুরুচাঁদ ঠাকুর বললেন যে তোমরা তাদের কথায় বা তার কথায় তোমরা এখানে এসেছো, একবারও ভেবেছো যদি স্বাধীনতা অর্জন হয় তাহলে কাদের লাভ হবে? যে দেশে নিজেদেরই স্বাধীনতা বা স্বাধীন থাকার অধিকার নেই, যে দেশে শিক্ষা, সমাজ, রাষ্ট্র সমস্ত কিছুতে বৈষম্য রয়েছে, সাম্যের অধিকার নেই, সেখানে কিসের স্বাধীনতা? এটা শুনে হয়তো বা সত্যিই মনে হতে পারে যে গুরুচাঁদ ঠাকুর চাননি দেশ স্বাধীন হোক এবং তার বিরোধী ছিলেন। আপাত দৃষ্টিতে সেটা মনেই হতে পারে, এবং সেই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের যে অসহযোগ আন্দোলন হয়েছিল, তিনি কিন্তু যোগ দেননি বা কাউকে যোগ দিতে যাননি। কিন্তু আমার মুক্তির বারিধি গুরুচাঁদ ঠাকুর অনেক আগে থেকেই চেয়েছিলেন, কি চেয়েছিলেন না, আমার জাতির স্বাধীনতা, আমার জাতির মুক্তি। তাই জন্য তিনি কি করেছিলেন, তিনি খুলনা জেলার দত্তডাঙ্গার, বরিশাল পাড়ার দত্তডাঙ্গার মাঠে একটা সভা করেছিলেন। সেই সভায় সভাপতি হয়েছিলেন এবং সেখানে 10,000 লোকের সমাবেশ হয়েছিল। সেখানে গিয়ে তিনি একটা কথাই বলেছিলেন, এবং তিনি যে ভেতরে ভেতরে স্বাধীনতা, মানে দেশের নয়, নিজের জাতি, নিজের প্রাণ, তাদের স্বাধীন করার জন্য যে প্রচেষ্টা চালিয়েছিলেন, সেটা আগে থেকে, মানে 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছে, কিন্তু 1881 না 82 সেই সময় কিন্তু তিনি সেই সভাটা করেছিলেন এবং সেখানে গিয়ে তিনি একই কথা বলেছিলেন। ওই যে এটা আমরা সবাই জানি, ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে, তার যে বাণীগুলো ছিল সেই বাণীগুলো তিনি তুলে ধরেছিলেন। এবং সেখানে তার বক্তব্য শুনে আমাদের কলকাতা, ঢাকা সমস্ত জায়গার শিক্ষিত মানুষ, উচ্চবর্ণের মানুষের এবং ব্রিটিশদের ভিত টলে গেছিল, এবং তিনি বোঝাতে পেরেছিলেন যে ইংরেজদের তাড়াতে খুব বেশি সময় লাগবে না, কিন্তু আমাদের দেশের মধ্যে যেখানে আমরা পরাধীন হয়ে রয়েছি, সেখানে আগে আমাদের সাম্যের অধিকার দরকার, সেখানে আমাদের আগে স্বাধীনতার দরকার। আর এটা কেন হবে, এটা কিভাবে হবে, এটা একমাত্র শিক্ষার মাধ্যমেই হতে পারে। কারণ শিক্ষা না হলে তো জ্ঞানের আলো ফুটে ওঠে না, শিক্ষা না হলে কখনো প্রশ্ন জাগে না, আর প্রশ্ন যদি না জাগে মানুষ উত্তর খোঁজার চেষ্টা করে না। তো আমরা কেউ প্রশ্ন করিও না, আর কেউ যদি অনেক সময় এক মাস্টারমশাই, মানে মাস্টারমশাইদের পড়ানোর ধরন, কেউ প্রশ্ন উত্তরের মাধ্যমে বোঝান, মানে প্রশ্ন ছুড়ে দেন, উত্তর ছাত্রছাত্রীর ভেতরেই আসবেন। কেউ কেউ আবার প্রশ্ন ছুড়ে দেন না, নিজেই প্রশ্ন করেন, নিজেই উত্তর দিয়ে বুঝিয়ে দেবার চেষ্টা করেন। তো আমাদের মধ্যে সেই গুরুচাঁদ ঠাকুর যে ভাববার কথা বলেছিলেন, যে ভাবতে হবে, তোমরা ভাবো যে তারা থেকে আমাদের কি করেছে, ইংরেজরা আমাদের দেশে এসে আমাদের জন্য কি করেছে, যারা আমরা এখানে রয়েছি যাদের এক ভেবে, তারা আমাদের জন্য কি করেছে। কারণ যারা আজ আমাদের আন্দোলনের জন্য সামিল হতে বলেছে বা বলছে, তারা কি কোনোদিন এসে জিজ্ঞেস করেছে তোমরা কি খাও, কোথায় থাকো, তোমাদের শিক্ষা দীক্ষা, তোমাদের কি পরিচয় জানতে চেয়েছে? চায়নি কখনো। তাই প্রশ্ন তুলে দিয়েছেন আর ভাবতে বলেছেন যে ভাবো ইংরেজদের তাড়িয়ে তোমাদের কি লাভ হবে, আর যাদের অধীনে রয়েছে তাদের কি লাভ হবে। এবং তখন তিনি তাদের বুঝিয়ে দেবার পরে তারা সেখানে অংশগ্রহণ করেননি। আর ওই যে সভা করেছিলেন, সেই সবার মাধ্যমে তিনি সমাজ সংস্কারক গুরুচাঁদ ঠাকুর, যার জীবন সঁপে দিয়েছিলেন নিজের জাতীয় সমাজের জন্য, শুধু সংস্কার করে করে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর সাথে পিতার আদর্শ মতুয়া ধর্মকে, মানে সমাজ আন্দোলন, সমাজ সংস্কারক আন্দোলন এবং মতুয়া আন্দোলন, দুটো গণ আন্দোলনে করার ফলে ভিত টলে গেছিল তাদের। তারপরে আস্তে আস্তে মীর সাহেবের সাহায্য পেয়ে তিনি স্কুল বিদ্যালয় সব প্রতিষ্ঠা করেছিলেন। এই হচ্ছে মুক্তি বারিধি। আমাদের গুরুচাঁদ ঠাকুরের যে আন্দোলনে কেন অংশগ্রহণ করেছিলেন না, স্বাধীনতা আন্দোলনের, সেদিকটা। আর বেশি কিছু বলতে চাই না, কারণ সবাই বলবে, একজনা যদি সবই নিয়ে নিই, বাকিদের জন্য তো রাখতে হয়। তো শুধু এটা বলবো, গুরুচাঁদ ঠাকুর কবে বলে গেছিলেন, যদি ভালোবাসি তাকে, তার আদর্শকে বহন করে নেওয়া উচিত, মনের প্রাণেই নেওয়া উচিত। শুধু বাইরে সাধু সাজ না সেজে অন্তর থেকে বোধহয় সাধু সেজে সেই পথে এগিয়ে যাওয়া ভালো। গুরুচাঁদ ঠাকুর তো অনেক আগেই চলে গেছেন। আজ এই মুহূর্তে যারা আমাদের গুরু হিসাবে, এই কাকু বলে গেলেন,
প্রফুল্ল কাকুও বলবেন, আরো সবাই বলবেন। তারাও তো অন্তর থেকে আমরা নিজেদের মতুয়া বলি, ভালোবাসি। নিজেকে যদি ভালোবাসি, নিজের জাতিকে ভালোবাসবো, আর নিজের জাতিকে যদি ভালোবাসি, তাহলে পিছিয়ে যে রয়েছে তাকে একটু হাত ধরে সামনে টেনে নিয়ে যাব। এই বক্তব্য মাধ্যমে আমি শুধু সেটাই বলি, একা কেন, চলুন না সবাই মিলে হাতে হাত বেঁধে এগিয়ে চলি, আর আমাদের প্রাণের ঠাকুর হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের যে অপূর্ণ স্বপ্ন রয়ে গেছে সেটাকে পালন করার চেষ্টা করি। চলুন সবাই মিলে একবার বলি, জয় হরিবোল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সবার চরণে আবার আমার শতকোটি প্রণাম। আমরা যেন সবাই ভালো থাকতে পারি। এখানেই আমি আমার বক্তব্য শেষ করলাম। এরপর আরও কিছু বক্তার বক্তব্য ছিল, তবে ভিডিও অনেক বড় হয়ে যাওয়ায় সেইগুলো আর এই ভিডিওতে দিলাম না। গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে সেই সব কথা আমরা তুলে ধরব আমাদের পরবর্তী ভিডিওতে।